নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন, সব আবেদনের কপি দিতে নির্দেশ। অব্যাহতি মামলার শুনানি মঙ্গলবার। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলে রিপোর্ট পাঠাতে পারে ইডি আদালত। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরার নির্দেশ। সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন। ইডির বিশেষ আদালতে 4 জনের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনের কথা ছিল। সেই মতো তাদের হাজিরার নির্দেশও দেওয়া হয়। তবে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক সহ মোট 9 জন যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেন। সেই কারণেই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়। একই সঙ্গে সুশীল মেহতা নামে ব্যবসায়ীও এই আবেদন জানান। অভিযুক্ত সুশীল মেহতার আইনজীবী আদালতে দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই শুধু চার্জ গঠন করা হোক। 10,000 পাতার নথি পড়ার সুযোগ পাননি বাকি অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান বেঙ্গল মার্লিনের মালিক সুশীল মেহতা। এদিন আদালত বাকি অভিযুক্তদের নির্দেশ দেয় 26শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি 2025 সুশীল মেহতাকে শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রার অনুমতি। মঙ্গলবারের মধ্যে ইডিকে সব কাগজ জমা দেওয়ার নির্দেশ। অব্যাহতি চেয়ে নতুন মামলার সব আবেদনের কপি দিতে নির্দেশ। সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী লার্নেড কোর্ট, যিনি এই কেসটা ট্রায়াল করছেন, তিনি অনেক চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি কেসটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অ্যাকিউজডরা যথেষ্ট কোঅপারেট করছেন। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেটা বারবার লার্নেড কোর্ট চাইছিলেন যে একটা চার্জ গঠনের দিকে এগোবেন, সেটা করা গেল না। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সমস্ত অ্যাকিউজদের যে নথিটা দিতে হয় সেটা প্রপারলি দিয়ে উঠতে পারেননি, তো সেইটা একটা মূল কারণ। এছাড়া 2-4 জন কোম্পানির ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের যে নথি সেটা জমা হয়নি, তাই আগামীকাল এগুলোর জন্য কোর্ট রেখেছেন। এবার চার্জ গঠনের ব্যাপারে কি করবেন সেটা আগামীকাল জানা যাবে। সোমবার আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন তিনি নির্দোষ, আইনের প্রতি তাঁর আস্থা আছে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, কুন্তল, কালীঘাটের কাকু, মানিক, শান্তনু, সন্তু সহ অভিযুক্তরা এলেও সিবিআই চার্জশিটে রয়েছে একাধিক সংস্থার নাম। সেই সব সংস্থাগুলির মধ্যে কয়েকটি সংস্থার তরফে কোনো প্রতিনিধি সোমবার হাজির ছিলেন না। বোর্ড রেজলিউশন করে চার্জ গঠনের সময় সেই সংস্থাগুলির কোনো রিপ্রেজেন্টেটিভ আদালতে হাজির থাকবে তা ঠিক করে মঙ্গলবার হাজির হতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরা যারা জেল থেকে এসেছিলেন, মঙ্গলবার তাদের ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ। মঙ্গলবার এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইডি সূত্রে খবর। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ক্যানিং থেকে গ্রেপ্তার জঙ্গি জাভেদ মুন্সি বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করত। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাংলাদেশ হয়ে পালানোর ছক কষেছিল সে। সংগঠনের নির্দেশ মেনেই এই কাজ করছিল জাভেদ বলে এসটিএফ সূত্রের খবর। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির গ্রেফতারিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, ধৃত জঙ্গি বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। পাশাপাশি এসটিএফ সূত্রে খবর, তেহরিক মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ দলের নির্দেশেই বাংলাদেশ হয়ে পাকিস্তান পালিয়ে যাওয়ার ছক কষে। আইইডি বিস্ফোরক বানাতে সিদ্ধহস্ত ওই সন্ত্রাসবাদী উপত্যকায় একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। 31শে ডিসেম্বর শ্রীনগর সদর আদালতে পেশ করা হবে ধৃত জঙ্গিকে। কিভাবে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করছে তা নিয়ে ভাবিত গোয়েন্দারা। বাংলাদেশে যেতে ভারত বাংলাদেশের সীমান্তের ভৌগোলিক অবস্থার সম্পূর্ণ সুবিধা নেয় জঙ্গিরা। বসিরহাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা সীমান্তটাই নদীর ওপর দিয়ে, ফলে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। প্রায় 130 কিলোমিটার সীমান্তের অনেকটাই অরক্ষিত। নদী পার করতে পারলেই ওপারে বাংলাদেশ। নিশ্চিন্তে আত্মগোপন করতে পারে সন্ত্রাসবাদীরা। স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে যাওয়ার একাধিক পথ রয়েছে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় হল ক্যানিং থেকে সন্দেশখালী হয়ে বাংলাদেশের সাতক্ষীরায় পৌঁছানো। দালালদের হাতে কয়েক হাজার টাকা দিয়ে বিএসএফ এর চোখ এড়িয়ে এই পথে যাতায়াত করেন অনেকে। জঙ্গিরা বাংলাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করে। রাজ্য পুলিশ গোয়েন্দাদের আরো সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন ব্রিগেডিয়ার আর কে দাস। ক্যানিং এ যে ধরা পড়েছে জঙ্গি ধরনের লোক, এটা কিন্তু বুঝে যাচ্ছে স্পষ্ট কি বাংলা, পশ্চিমবঙ্গ এখন
একটা সেফ হেভেন তৈরি হতে চলেছে। কেন? এটা অনেক আগের থেকেই ছিল, তবে এখন আরও বেশি, এবং তার জন্যে আমাদের স্টেটের পুলিশ, ইন্টেলিজেন্স, সিআইডি এদের অনেক বেশি তৎপর হতে হবে। গঙ্গাসাগর ও কুম্ভ মেলার নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা, সেদিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে। প্রথম হচ্ছে গঙ্গাসাগর মেলা, দ্বিতীয় হচ্ছে কুম্ভ মেলা। তো এই দুটো মেলাতে লক্ষ লক্ষ হিন্দুরা থাকবে, তখন এই ধরনের যারা নাকি জঙ্গিরা, ওরা কিন্তু অনেক কিছু করার জন্য ওদের প্ল্যানিং রয়েছে। জঙ্গিরা যাতে অবৈধভাবে সীমান্ত না পেরোতে পারে সেই কারণে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়, জানালেন প্রাক্তন ব্রিগেডিয়ার আর কে দাস। ওখানে অনেক নদী খাল আছে যেখানে বর্ডারের মধ্যে যে তারের যে ফেন্সিংটা আছে, সেই ফেন্সিংটা অনেক জায়গায় অতটা পোক্ত না। তো বিএসএফ তো ওখানে করছে, টহল দিচ্ছে, কিন্তু তার উপরে যখন নাকি ড্রোন দিয়ে আমরা এটা নজরদারি আকাশের মাধ্যমে চালাচ্ছি। ক্যানিং থেকে ফের জঙ্গি ধরা পড়তেই শোরগোল শুরু হয়েছে। সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে যাতে জঙ্গিরা সীমান্ত পেরোতে না পারে সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। পাশাপাশি শীতকালীন উৎসবে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সেদিকেও রাজ্য পুলিশ, গোয়েন্দা সহ প্রশাসনিক আধিকারিকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন প্রাক্তন সেনা কর্তারা। কলকাতা টিভি। মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের উপর নজর রাখার দাবি বিজেপি জেলা সভাপতি সাখারফ সরকারের। মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর সরব বিরোধী দলের নেতা। বিরোধীদের দাবিতে ঘিতাহুতি দিয়ে ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড নিয়ে মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সীমানা বরাবর যোগ রয়েছে বাংলার। প্রায় কয়েকশো কিলোমিটার সীমান্ত দুই প্রতিবেশী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভোল বদলে গিয়েছে সে দেশের। অস্থির পরিস্থিতিতে সে দেশ থেকে এদেশে জঙ্গি প্রবেশ ঘটতে পারে বলে অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে দুই জঙ্গি, আর এই গ্রেফতারি সূত্র ধরেই রাজনীতির রং চড়াচ্ছে বিরোধীরা। কোন রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ ইনক্লুডিং মি কোন রকম জানে বাদ না যায়, তাদের র্যাডারে মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য বিশেষ করে মুর্শিদাবাদের এমএলএ, এমপি এবং নেতাদের উপরেও নজর রাখা উচিত। বাংলাকে টেররিস্ট হাব বলে জেলা বিজেপির সভাপতি সাখারফ সরকারের দাবি, মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের ওপর নজর রাখা উচিত তদন্তকারী সংস্থাগুলির। কিন্তু কেন এমন দাবি করলেন বিজেপি নেতা? উদাহরণ হিসেবে 2001 সালের কথা তুলে ধরেছেন সাখারফ। সেবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক যুবনেতা আইএসআই চর হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। বিরোধীরা যখন এমন দাবি তুলছেন, ঠিক সেই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতির কথার সত্যতা স্বীকার করে নেন। তবে জঙ্গি যোগের সঙ্গে মাদ্রাসার সম্পর্কে কথা মানতে চাননি ভরতপুরের বিধায়ক। পাসপোর্ট জাল হওয়ার আগে সব থেকে আধার কার্ড বা তার পরিচয়পত্র আগে জাল হচ্ছে, তারপরে তো পাসপোর্ট জাল হচ্ছে। কারণ পাসপোর্ট করতে গেলে যে সমস্ত এভিডেন্স জমা দিতে হয়, সেই এভিডেন্সের উপরে তো পাসপোর্ট যারা অফিসাররা ভেরিফিকেশন করে রিপোর্ট দেয়, তৎকাল পাসপোর্ট ইস্যু হয়। তবে কি বাংলার মাটি জঙ্গিদের জন্য নিশ্চিত আশ্রয় হয়ে উঠছে? আপাতত সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছে ডান বাম শিবির। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি। নাম না করে তৃণমূলের ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের। মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। গ্রুপবাজি চলবে না, আমি কঠিন হচ্ছি, সেটাও আজকে এই এতে ঘোষণা দিচ্ছি। গ্রুপবাজি আমি হতে দিব না, দল স্বচ্ছভাবে করতে হবে। তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি। দলীয় কর্মসূচিতে কেন ডাক পেলেন না, এই প্রশ্ন যখন উঠছে, ঠিক তখন নাম না করে ব্লক সভাপতিকে আক্রমণ বিধায়কের, যা রাজ্যের শাসক দলের গোষ্ঠীকন্দলের অভিযোগে কৃতাহুতি দিয়েছে। এমনকি বিধায়কের ওপরে ওঠার কেউ চেষ্টা করলে কি হতে পারে, সেই হুঁশিয়ারিও শোনা যায়। কেউ যদি ভাবে আমার ওপরে উঠে যাবে,
তাহলে কিন্তু সেই সব পদ রাখা মুশকিল হবে। আমি নাম করে কাউকে বলবো না, আমি খুব কাছে থেকে শুনেছি, আমি সেটা তদন্ত করেছি সাবধান হয়ে যাওয়ার জন্য। আমি বিধায়ক হিসাবে, আজ জলঙ্গি বিধানসভার নেতা হিসাবে আমি হুঁশিয়ারি দিচ্ছি, তাদের জায়গা বেশি দিন থাকবে না। জলঙ্গিতে আগামী দিনে থাকবে না তৃণমূলের অস্তিত্ব। ঘাসফুল শিবিরের বিরোধীরা দাবি করেছে এমনটাই, কারণ মূলত রাজ্যের শাসক দলের মধ্যেকার গোষ্ঠীকোন্দল। আজকে মাসুম আলী সে রাজনৈতিক বিরোধিতা হতে পারে আমার সঙ্গে, কিন্তু তার রাজনৈতিক যে ধারা, মানুষের সঙ্গে মেশা বা কথাবার্তা বলা, তৃণমূলের কালচার থেকে কিছুটা হলো যেন একটু অন্য টাইপের, সেই জায়গাটা বিধায়ক নিতে পারছে না। এই বিধায়ক আছে, বিধায়ককে যে যত টাকা মেরে দিতে পারবে, যে যত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে, তার সঙ্গে তত বিধায়কের লেনদেন হবে, তৃণমূল দলের লেনদেন। সব জায়গায় নিচু স্তর থেকে একদম নেতা মন্ত্রী পর্যন্ত কিভাবে তারা সবাই বিভিন্ন জায়গায় দুর্নীতিতে জড়িত এবং অনেক নেতা মন্ত্রী জেলও খাটছে, এটা আজকে সাধারণ মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। আর জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে থাকবে না, এরা এই গোষ্ঠীকন্দলেই শেষ হবে। সাধারণ মানুষ এটা বুঝে গেছে। আগামী 26-এর নির্বাচনে এই গোষ্ঠীকন্দল শুধু নয়, সাধারণ মানুষ এদেরকে সমস্ত দিক দিয়ে ছুঁড়ে ফেলবে। রবিবার বিকেলে মুর্শিদাবাদের জলঙ্গির কৃষক বাজারে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বস্ত্র বিতরণী এবং আলোচনা সভার মঞ্চের আয়োজন করা হয়। যে ব্লক সভাপতিকে নিয়ে এত কাজিয়া, বিরোধীদের একাংশের দাবি তিনি অত্যন্ত ভালো মানুষ, বরং বিধায়কের সবার সঙ্গে বুঝে শুনে চলতে পারে না। টিএমসি পার্টি বা তৃণমূল কংগ্রেস একটা সার্কাসের পার্টি, মানে এরা কখন কোন নেতা কি বলেন তার ঠিক নেই। এবং এটা এমএলএ সাহেব যদি বলে থাকেন, আমি শুনিনি, বলে থাকলে উনি অবশ্যই এখানে গোষ্ঠীকন্দলের কথা বলছেন। এবং আমি যতটুকু খবর নিয়ে দেখলাম যে আজকের সভাতে ব্লক সভাপতি দক্ষিণ জোনের মাসুম আলী আহমেদ আসেননি। তবে ব্লক সভাপতি মাসুম আলী আহমেদের দাবি, তার বিরুদ্ধে এমন কথা বলতে পারেন না বিধায়ক। না, বিধায়ক সাহেব আমাকে নিয়ে কিছু বলবে। বিধায়ক সাহেব তো ভালো মানুষ, রাজনীতি সচেতন মানুষ, তিনি রাজনীতি করছেন, অন্য কাউকে ব্যক্তিগতভাবে বলবে আমার এরকম মনে হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক শিবিরে। ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। নন্দীগ্রামে পঞ্চায়েতের ঘর দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত, শুরু রাজনৈতিক চর্চা। পুলিশ দখল করল পঞ্চায়েতের ঘর। নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। 2007 থেকে রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজনৈতিক পরিসরে বাড়তি আকর্ষণ রয়েছে এই বিধানসভা কেন্দ্রটি। গত লোকসভা নির্বাচনের পর নন্দীগ্রামে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। আইন শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে নন্দীগ্রাম থানা ভেঙে আরও 2টো থানা এবং ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের একটি পাকা বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয় সোনাচূড়া পুলিশ ফাঁড়ির বোর্ড। 2014-15 ফিনান্সিয়াল ইয়ারের টাকাতে ওই গোডাউন ঘরটা বানানো হয়েছিল। তো সেখানে হঠাৎ করে দেখলাম যে সোনাচূড়া পুলিশ ফাঁড়ি লিখে দিল। তো আমরা তেখালি ফাঁড়িতে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি হলো। তো আমাদের বিল্ডিংয়ে হঠাৎ করে পুলিশ ফাঁড়ি হয়েছে। পুলিশ ফাঁড়ি হোক, আইন শৃঙ্খলা রক্ষার কারণে যদি প্রশাসন মনে করে যে এখানে ফাঁড়ি করতে হবে, করুক, কোনো সমস্যা নেই, সেখানে আমাদের কোনো বাধাও নেই, আমরা বরং সহযোগিতা করব। কিন্তু আমাদের পঞ্চায়েতের বিল্ডিং গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না। যদি দরকার হতো তো ওনারা তো আমাদের সঙ্গে আলোচনা করে রেন্টেও নিতে পারে। এরপরে বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। যে বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসেবে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বাড়িটি আদতে গ্রাম পঞ্চায়েতের জমিতে গ্রাম পঞ্চায়েতের আর্থিক আনুকূল্যে তৈরি। পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে, এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের, এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে। সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে। নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে চায় না বিজেপি, দাবি তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে বিজেপি। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য কিংবা মন্তব্য থাকতে পারে না, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের 3-4টি অঞ্চলে বিজেপি ক্ষমতায় এসে
পুরো অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। ফলে পুলিশ ক্যাম্প এলাকাতে থাকুক তা চাইছে না বিজেপি। পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে, এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের, এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে। সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে। নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না। তবে পুলিশের তরফেও একটি পাল্টা যুক্তি দেওয়া হয়েছে। 2015 সাল থেকে ওই বাড়িটিতে ইএফআর ক্যাম্প ছিল। সেই ইএফআর ক্যাম্পকে ফাঁড়িতে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলাটি যেহেতু বিচারাধীন, তাই প্রকাশ্যে কোনো আধিকারিকই মুখ খুলতে চাননি। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার আসাননগর। বাজার করে ফেরার পথে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি কর্মীর বাবাকে পাল্টা মারধরের অভিযোগ। রাস্তার মাঝে বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি করেছিলেন বিজেপি কর্মীরা, দিতে অস্বীকার করেছিলেন, আর তাতেই বাধে গন্ডগোল। অভিযোগ ঠিক এই কারণের জন্যই ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মী বাজার করে ফেরার পথে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন। আমি আসাননগর বাজার থেকে বাজার করে বাড়ি আসছিলাম। আসাননগরে কিছু ছেলেপিলে, রাজেশ মণ্ডল, প্রভাত দাস, আমার বাইক থামিয়ে আমাকে গলা টিপে ধরে মারবার চেষ্টা করে। আমি ওদের হাত থেকে পালিয়ে জয়পুর মার্বেলের ভিতরে ঢুকে যাই। ওখান থেকে আমাকে বের করে এনে সিসিটিভির সামনে বেধড়ক মারায়। আজকে ওরা আপনার উপরে চড়ে পড়লো কেন? মদ টদ খাওয়ার জন্য টাকা পয়সা চাচ্ছিল। আমি বলেছি আমার কাছে নেই, ওই জন্য আমাকে গলা টিপে ধরে মারবার চেষ্টা করেছিল। ঘটনা ঘিরে এলাকার বিজেপি কর্মী রাজেশ মণ্ডল ও প্রভাত দাসের নাম উঠে আসে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনা। মারের হাত থেকে বাঁচতে একটি মার্বেলের দোকানে ঢুকে পড়ে তৃণমূল কর্মী আমানতুল্লাহ, তবে পরিত্রাণ পাননি। দোকান থেকে টেনে বের করে তাকে মারধর করা হয়। খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কর্মীর সমর্থকরাও চড়াও হন বিজেপি কর্মীর বাবার উপর। অভিযোগ, বিজেপি কর্মী রাজেশ মণ্ডলকে না পেয়ে তার বাবা গণেশ মণ্ডলকে মারধর করেন তারা। পার্টি অফিসে ওখানে দাঁড়িয়ে আছে অনেক ছেলেপেলে, আমাকে রড দিয়ে মেরেছে মাজায়, তা আছে ঘুষি মেরেছে এখানে মাথায়, চর মানে মাথা চড়িয়ে আর শেষ করে দিয়েছে, আর মাথা ঘুরছে। আর বুকের পরে উঠেছে, গলায় পা দিয়ে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, এই যে পার্থ বলে একটা ছেলে, ও মেরেছে, পার্থ বলে, ওই সুমিত আর একটা মুসলিম ছেলে। এরা মানে অনেক কয়জন ধরে আমাকে মানে আমার পেরে ধরে মারছে, সব রড মড দিয়ে সব জায়গায়, ওখানে বুকি নাতে মারছে, গলায় পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার সঙ্গে কোনো ওদের রাগ নেই, আমি জানবো না ওরা যে কোন শত্রুতা আমাকে মারলো, আমি বলতে পারবো না। আসাননগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আমানতুল্লাহ। উভয় পক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। যুক্তি পাল্টা যুক্তি সাজিয়ে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে উদ্যোগী হয়েছেন তারা। নদিয়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যসভায় বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সোমবার পথে তৃণমূল। সারা রাজ্যব্যাপী ধিক্কার কর্মসূচি তৃণমূলের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ধিক্কার মিছিল। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। সংসদের ভিতরে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মন্তব্য বিতর্কে শোরগোল। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র পথে তৃণমূল। শহর থেকে গ্রামে ধিক্কার মিছিল। এভি স্কুলের সামনে শশী পাঁজা বিক্ষোভ কর্মসূচিতে সামিল। ধিক্কার কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনটাও বেড়েছে। আজকে দুঃসাহসটা দেখুন, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে যখন এটা বলছেন, তার মানে একেবারেই নেতাকে তারা অ্যাটাক করছেন। কতটা বড় অপরাধ।
আর সংবিধানের উপরে বিশ্বাস রাখছি আমরা। সংবিধানের শপথ এনারা প্রত্যেকে নিয়েছেন, তাহলে কিসের শপথ আপনি নিয়েছেন যেখানে যিনি প্রণেতা তাকে আপনি অপমান করছেন? সেই সংবিধান উপর হাত রেখে তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন আজকে দিনে মন্ত্রী। আপনি ভাবুন এই দুটোটা কতটা পরস্পর বিরোধী। যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, যিনি যার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছি, সেই মানুষটার বিরুদ্ধে এই ধরনের সারা ভারতবর্ষে গর্জে উঠেছে। অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন। চেতলার গোবিন্দ আরডি রোড থেকে ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল। তিনি যে পার্লামেন্টে বাবা সাহেবকে, আম্বেদকর জিকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তার নাম নিয়ে কটূক্তি করেছেন, আমরা বিশ্বাস করি যে সেটা আম্বেদকর জি তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে কটূক্তি করে, ভারতবর্ষের সংবিধানকে অপমান করা। তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, যে মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে কটূক্তি করে অপমান করে, সে কিভাবে ক্যাবিনেটে থাকে? রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তির সামনে তৃণমূলের বিক্ষোভ। বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব। মিছিলে সামিল জয়প্রকাশ মজুমদার, সুব্রত বক্সী সহ অন্যান্য নেতারা। ধিক্কার আমরা জানাচ্ছি বিজেপিকে, বর্তমান কেন্দ্রীয় শাসক দল এবং তাদের একজন মন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যে কটূক্তি করেছেন সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতি, তার প্রতিবাদ আমরা করছি। মেজিয়ায় পথে তৃণমূলের শ্রমিক সংগঠন। মিছিলটি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির দুর্লভপুর শ্রমিক ভবন থেকে শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে শেষ হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে টিএমসিপির বিক্ষোভ শান্তিপুর কলেজে। বাগনান থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় কলেজ ক্যাম্পাসের বাইরে। বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে টিএমসিপি। উলুবেড়িয়াতে ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের। পুলক রায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।